বৃষ্টিতে ভিজতে ভিজতে নদীর দিকে তাকিয়েছিল সোহাগ। এমন ভিজলে তো তোমার জ্বর হবে, শরীর খারাপ করবে, বিছানায় পড়লে তুমি খাবে কি? কে কে কথা বলছো? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমি হলাম তোমার ভাগ্য, এই যে দেখো আমাকে। তুমি এত কালো কেন? আমি হলাম তোমার মন্দ ভাগ্য, তাই তো এত কালো। আমি আছি বলে তোমার কাছে সুখ আসতে পারে না। কেমন করে আমার কাছে সুখ আসবে বলতে পারো? আমি না থাকলেই সুখ আসবে, কিন্তু আমি যে তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। সবাই সুখকে চায়, আমাকে তো কেউ চায় না। আর আমি একবার যার কাছে এসে পড়ি তাকে আর ছেড়ে যাই না, এজন্য আমি তোমাকে ছাড়বো না। তাহলে আমার অভাব অনটন আর কাটবে না? তুমি বলো না, আমি কি করতে পারি? আচ্ছা, আমার কপাল না হয় মন্দ, আমার বউয়ের কপাল তো মন্দ নয়, তবে আমার জন্য সে কেন কষ্ট পাবে? এক যাত্রার পৃথক ফল হয় কখনো? তবে কি জানো, একটা কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট। তবে তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার লাভই হবে, লোকসান হবে না। কি 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 কথা? তুমি চুরি করো, ডাকাতি করো, আবার রাতের বাজারে পাড়ি জমাও, দেখবে তোমার আঙ্গুল ফুলে কলা গাছ হবে। চুরি? ওরে বাপরে, ওসব আমি করতে পারবো না। আর ডাকাতি? ওই লোক বল আমার নেই। রাতের বাজারে বাজি লড়বো, তার পয়সা কোথায় পাবো আমি? আর বাজিতে যে জিতবই তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? তোমাকে আমি সাহায্য করব, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে দুটো সোনার বল দেব। বলছো কি গো, সোনার বল? তার যে বেজায় দাম, কিন্তু তুমি তা পাবে কোথায়? আমি সব জানি। এই বল যে লুকিয়ে রেখেছে সে 2 যুগ আগেই মারা গেছে, আর যারা এই বলের সন্ধানে এসেছিল তারা হারানো কুয়োতে হারিয়ে গেছে। হারানো কো? সে আবার কি? তুমি তো কিছুই জানো না। হারানো কুয়োতে একবার কেউ প্রবেশ করলে সে আর কখনো ফিরে আসে না। চলো, আমি তোমাকে সেই পথেই নিয়ে যাচ্ছি। ওদিকে ভাগ্যের কথা মতো সোহাগ একটা কুয়োর কাছে এলো। সোহাগ সোনার বল দুটো তুলে নিল, ইচ্ছে করে একটি বল সে কুয়োর ভেতর ফেলে দিল। হায় হায়, কি সর্বনাশ হলো! একটি সোনার বল কুয়োতে পড়ে গেল। বলি, ও মন্দ ভাগ্য, যাও না, আমার বলটিকে তুলে এনে দাও। যাচ্ছি, তোমাকে দিয়ে না কোনো কাজ হয় না। দুর্ভাগ্য, এবার মনে হয় পিছু ছাড়লো। আমাকে টেনে তুলো, তুমি শুনতে পাচ্ছ? আমি কেন তোমাকে টেনে তুলবো? তুমিই তো বলেছো এটা হারানো কুয়ো, এতে একবার কেউ প্রবেশ করলে আর আসতে পারে না। তার মানে তুমি আমার সঙ্গ ছেড়ে দিলে? হায় হায়, আমি চেয়েছিলাম তোমার অভাব দিয়ে তোমাকে অসৎ মানুষ বানাবো, আমার জালে যে আমি জড়িয়ে গেলাম। সোনার বল নিয়ে সোহাগ ঘরে ফিরে এলো। ওদিকে রান্না করে খাবার বেড়ে সোহাগের বউ তার জন্য অপেক্ষা করছিল। ওগো, ওগো তুমি এসেছো, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার ভাত বাড়ছি। সকালে রাগের মাথায় যা যা বলেছি সব ভুলে যাও, আমাকে ক্ষমা করে দাও তুমি। সে ঠিক আছে, তবে বউ, এই সোনার বলটা যত্ন করে রাখো, এটা আমাদের গুপ্তধন। ও মা গো, এটা তুমি কোথায় পেলে গো? আমার মন্দ ভাগ্য দিয়েছে গো। আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু আর না, তোমাকে আমি রাজরানী করে রাখতে চাই। সে হবে, আগে খেয়ে নাও তো, এসো বসো। মা, ও মা, আমাকে একটু একটু পানি দাও না মা। গলাটা গলাটা শুকিয়ে গেছে মা। ও মা, কোথায় গেলে মা? নীলা খুব অসুস্থ। সে একটা কঠিন রোগে আক্রান্ত। অনেক কবিরাজ দেখিয়েও তার অসুখ ভালো হয়নি। নীলার বাবা একজন জেলে। টাকার অভাবে নীলাকে ঠিকমতো সে চিকিৎসা করাতে পারে না, ভালো মন্দ খাবারও দিতে পারে না।
দিন যতই যাচ্ছিল নীলা যেন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছিল। জলদি জলদি কাপড়গুলো কেচে নি, নীলা বাড়িতে একা আছে, ওর বাবার তো কোনো খবরই নেই। আরে, তুমি পুকুরে কাপড় কাচ্ছো? নীলাকে কার কাছে রেখে এসেছো? কার কাছে আবার, একাই রেখে এসেছি। তোমাকে না বলেছি মেয়েটাকে একা রেখে আসবে না? আমি না থাকলে তুমি বাড়ির আশেপাশেই কাজ করবে। আরে আমি তো মাত্রই এলাম, মাত্র কটা কাপড় কাচতে আর কত সময় বা লাগবে, এক্ষুনি হয়ে যাবে। জানো না মেয়েটা আমার কত অসুস্থ? একা থাকলে কখন কি না কি হয়ে যায় কে জানে। এইসব আজে বাজে কথা বলছো, ওর কিছু হবে না। আজে বাজে না গো বউ, আজে বাজে না। দিন দিন মেয়েটা আমার বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তা না বকে তুমি বাড়ি গেলেই তো পারো, আমি কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি। হ্যাঁ, আমি যাচ্ছি। তুমি তাড়াতাড়ি এসো, পেটে খিদে, চারটা খেতে দাও ফিরে। মা, মা, তুমি কোথায় গেলে? একটু পানি দাও না মা, আর আর যে পারছি না। নীলা মামা, কি হয়েছে তোর? কি চাচ্ছিস মা? বাবা, একটু পানি দাও আমাকে। দাঁড়া মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নে মা, পানিটা খেয়ে নে। এই জন্যই তোর মাকে বলেছিলাম তোকে না রেখে কোথাও যেতে। বাবা, একটু আগে খুব খারাপ লাগছিল, গলাটা শুকিয়ে গিয়েছিল। মা, কটা ভাত খাবি? না বাবা, ভাত খেতে আমার একদম ভালো লাগে না, আমাকে একটু শুইয়ে দাও না বাবা। মারে, সব সময় শুয়ে থাকলে কি চলে রে মা? একটু হাঁটবি, সবার সাথে কথা বলবি, দেখবি তোর মনটা ভালো লাগবে রে মা। না বাবা, আমার গায়ে একটুও বল নেই, আমি আর বসতে পারছি না, হাঁটতে তো পারবোই না, আমি আমি একটু ঘুমাবো। আচ্ছা মা, তুই ঘুমা। ওই দেখো, নীলা দিব্যি ঘুমাচ্ছে, আর তুমি কিনা আমাকে কত কিছু বললে। ঘুমাচ্ছে তাই না? এসে দেখি মেয়েটা আমার পানির জন্য ছটফট করছে, নিজে নিয়ে খাবে। আল্লাহ তাআলা তো সেই অবস্থাও রাখেনি, কি কষ্টটাই না পাচ্ছিল। উমা, তাই নাকি? আরে আমার সোনাটা কত কষ্ট পাচ্ছে, কি মেয়ে আমার, কি অবস্থা হয়ে গেল। আর আমি কখনো ওকে একা রেখে যাব না, এই এই তোমাকে কথা দিলাম। হে আল্লাহ, আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও আমার মেয়েটা। ওগো কেঁদো না, আমরাই তো নীলাকে ঠিক মতো খাবার খাওয়াতে পারি না, ওষুধ খাওয়াতে পারি না। মহান আল্লাহ তাআলার কি দোষ বলো? দোষ আমার কপালের গো বউ, দোষ আমার কপালে। আমার এই ফুটো কপালে কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার এই ফুটো কপালে। বাদ দাও ওসব কথা, ওসব বলে আর কোনো লাভ হবে না। যাও, কটা মাছ পাও কিনা দেখো, বাড়িতে যে কিছু নেই। রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে আমারও তো ভালো লাগে না। আজ কতদিন ধরে জালে একটা মাছও পড়ে না। ধরা পড়বে না বলে ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না, চেষ্টা তো করে যেতে হবে নাকি? আচ্ছা বউ, বলছো তখন একবার দেখি গিয়ে কি হয়। আচ্ছা যাও তাহলে। না, সে কখন থেকে জাল ফেলছি, একটা মাছও উঠছে না। আমার কপালের মতো আমার জালটাও খালি। এত কপাল মন্দ কেন আমার? নদী রে, আমার একটু সহায় হ। ইরে হারুন, একা একা কি বলছিস? হ্যাঁ, কি আর বলবো গো কমল ভাই, সেই কখন থেকে জালটা ফেলছি, জালে একটা মাছ উঠছে না। আমরা জেলে মানুষ, জালে মাছ না উঠলে সংসার চালাবো কি করে? অসুস্থ মেয়েটার জন্য ওষুধ কিনবো কি দিয়ে? হ্যাঁ রে হারুন, তোর অবস্থাটা আমি বুঝতে পারছি রে।
এদিকে আমারও তেমন মাছ ওঠে না। ওই নদীর মাঝে গিয়ে মাছ ধরতে পারলে মনে হয় কটা মাছ পেলে পেতেও পারিস। এখন তো প্রায় সন্ধ্যা হব হব ভাব, এখন আর মাঝ নদীতে কি করে যাব? দেখি, যদি পারি কাল সকালে যাব। আচ্ছা হারুন, আমি তাহলে আজ আসি রে। আচ্ছা। এরপর দুঃখ ভরা মন নিয়ে হারুন খালি হাতে বাড়ি ফিরল। হারুনকে খালি হাতে বাড়ি ফিরতে দেখে তার বউ তার ওপর অনেক রেগে গেল। আজও তুমি খালি হাতে বাড়ি ফিরলে? তুমি আসলে কেমন মানুষ বলো তো? রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে তোমার একটুও লজ্জা করে না? কি করব বলো, সেই কখন থেকে আমি জাল ফেলছি, কিন্তু জালে একটা মাছও বাঁধেনি। তাহলে আমি করবোটা কি? তুমি কি করবে সেটা আমি কি করে বলবো? জালে মাছ না বাঁধলে অন্য কোনো কাজও তো খুঁজতে পারো নাকি? মেয়ের জন্য দরদ একবারে উতলে পড়ে। মেয়ের জন্য যে একটু খাবার নিয়ে আসতে হয়, ওষুধ আনতে হয়, সেটা কি বোঝো না তুমি? আমি তো আর অন্য কাজ করতে পারি না, তাহলে করবোটা কি আমি? কাজ না করতে পারলে নদীতে ডুব দিয়ে মরো কি? আর কি করতে বলবো তোমাকে? আমার আমার যে কিচ্ছু ভাল লাগছে না। কাল মাছ নদীতে মাছ ধরতে যাব। যদি কালো মাছ না পাই, তাহলে আমি আমি ওই নদীতেই ডুবে মরবো। কাল আমি ওই নদীতেই ডুবে মরবো। পরদিন সকালে হারুন ঘুম থেকে উঠেই নদীতে এসে নৌকা নিয়ে একেবারে মাঝ নদীতে চলে গেল। মাঝ নদীতে গিয়ে হারুনের চোখ তো কপালে উঠল। নদীর মাঝে একটা বড় বেগুন গাছ, আর গাছে ঝুলছে অনেকগুলো বেগুন, আর গাছের আশেপাশে বেশ কটা মাছ ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, এটা কিভাবে সম্ভব? মাঝ নদীতে একটা বেগুন গাছ কি করে হলো? আর এই গাছে এতগুলো বেগুন ঝুলছে কি করে? এখানে তো মাছও আছে। দেখি, আগে মাছগুলো ধরি। আরে বাহ, একটা জালেই তো কতগুলো মাছ উঠেছে। এই মাছই আমাদের হয়ে যাবে। আর গাছ থেকে একটা বেগুন নিয়ে যাই, যে বড় বেগুন, একটাতেই আমাদের হয়ে যাবে। এই যে বউ, এখানে মন খারাপ করে আছো কেন? এই দেখো কতগুলো মাছ এনেছি গো। ও মা, এত মাছ! হ্যাঁ গো বউ, আজ মাছ নদীতে গিয়েছিলাম গো। এই দেখো, সাথে করে একটা বড় বেগুনও নিয়ে এসেছি। ও মা, তাই তো। যাও গো, রান্না বসাও। আজ মাছ আর বেগুন রান্না করো, খুব মজা করে খাওয়া যাবে। টাটকা টাটকা মাছ আর বেগুন জমে যাবে একদম। তুমি হাত মুখ ধুয়ে মেয়েটার পাশে বসে গল্প করো, আমি রান্নাটা সেরে নিই। মা, ও মা, কটা ভাত দেবে মা? আজ আজ আমার খুব খিদে পেয়েছে। কি বললি? কি বললি তুই মা? আজ কতদিন হয়ে গেল তুই ভাত খাস না? দাঁড়া দাঁড়া মা, আমি এক্ষুনি তোর জন্য ভাত নিয়ে আসছি। খা মা, পেট ভরে খা। আয়েশা নীলাকে খাইয়ে দিল। বেগুন দিয়ে নীলা সেদিন পেট ভরে ভাত খেলো। এত ভাত সে বেশ কয়েক মাস ধরেই খায় না। আর খাবো না মা, পেটটা যে ভরে গেছে মা। আচ্ছা মা, এবার একটু ঘুমা, দেখবি শরীরটা ভালো লাগবে। ওগো, ভাগ্যিস তুমি মাছ তরকারি এনেছিলে, মেয়েটা কতদিন পরে ভাত খেলো। আজ আমার খুব খুশি লাগছে বউ। মেয়েটা আজ কি না নিজে থেকে খাবার চেয়ে খেলো। পরদিন সকালে ঘটল এক আজব ঘটনা। নীলা বিছানা থেকে একা একা উঠে বাইরে বেরিয়ে তার বাবা মাকে ডাকতে লাগলো। মা, ও মা, বাবা, কোথায় তোমরা? নীলামা, তুই একা একা বাইরে বেরিয়েছিস? ওগো, আমি কি সত্যি দেখছি? ওগো, এ যে অবাক কাণ্ড! আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আমাদের নীলা হাঁটছে গো, আমাদের নীলা হাঁটছে। হ্যাঁ বাবা,
আমি একটু হাঁটতে পারছি, এই দেখো না। কিন্তু ওকে তো কোনো ওষুধও খাওয়ালাম না, তাহলে ও ঠিক হলো কি করে? বউ, মনে হচ্ছে এটা ওই বেগুনের চমৎকার। ওই বেগুনেই হয়তো কিছু আছে, যার জন্য আমাদের মেয়ে এতটা সুস্থ হয়ে গেছে। ও, তাহলে কাল যেখান থেকে এনেছিলে আজও সেখান থেকে একটা বেগুন নিয়ে এসো। আরেকটা খেলেই হয়তো আমার মেয়েটা একেবারে সুস্থ হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো বউ, আমি এক্ষুনি যাই। আমি এক্ষুনি মাঝ নদীতে গিয়ে বেগুন আনবো। এরপর হারুন মাঝ নদীতে গিয়ে আরো একটি বেগুন নিয়ে আসে আর নীলাকে খাইয়ে দেয়। নীলা দেখতে দেখতে একেবারে সুস্থ হয়ে যায়। সে আগের মতো বাড়িতে দৌড়াদৌড়ি করতে লাগলো।